সীতাপুর গ্রামের পাশে একটি বড় বন ছিল, আর সেই বনে বাস করত বিভিন্ন ধরনের পাখি। কিন্তু বর্তমানে বনের পাখিরা ভীষণ কষ্টে জীবনযাপন করছে, কেননা ওই বনে যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, সেখানে খরাও দেখা দিয়েছে। বনের পাশে নদী, নালা, খাল, বিল, কোথাও কোনো জল ছিল না, সবকিছু শুকিয়ে গেছে। বনের এমন করুণ দশা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। কি গো সুখী দিদি, জল পেলে কোথাও? না রে টুনি, এই ঠাটা পড়া রোদের মধ্যে সেই কখন থেকে কলসি নিয়ে ঘুরছি, কিন্তু কোথাও এক মুঠো জল পেলাম না রে। জলের পিপাসায় যে প্রাণটা যায় যায় অবস্থা। আমারও তো একই অবস্থা দিদি, রান্না করব, ঘরে এক ফোঁটা জলও নেই। এখন কি হবে বলো তো দিদি, আমরা জল কোথায় পাবো? বনে অনাবৃষ্টির কারণে যে খরা দেখা দিয়েছে, নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেছে। তাহলে কি আমরা জল না খেয়ে মারা যাব নাকি দিদি? হ্যাঁ রে, এইভাবে চলতে থাকলে তো বনের সব পশু পাখিরা জল না খেতে পেরে মারা যাবে রে টুনি। টুনি, চল আমরা বরং জঙ্গলের সব পশু পাখিদের নিয়ে রাজামশাইয়ের কাছে যাই, দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। এ কথা বলে টুনি আর সখী পায়রা জঙ্গলের পাখিদের নিয়ে জঙ্গলের রাজা কালু কাকের কাছে যায়, আর বনের এমন অবস্থার কথা তাকে জানায়। রাজা মশাই, আপনি কিছু একটা করুন, এই বনে পানির অভাবে যে আমরা সকলে অনেক কষ্টে আছি রাজা মশাই। হ্যাঁ রাজা মশাই, অনাবৃষ্টির কারণে যে আমরা জমিতে কোনো ফসলও ফলাতে পারছি না, যার জন্যে বনে খাদ্য আর জল সংকট দেখা দিয়েছে। আপনি কিছু একটা করুন জমিদার মশাই। হ্যাঁ রে মিঠু, আমি সবটা শুনেছি। আমি এসব নিয়ে তো বেশ চিন্তায় আছি, কিন্তু এখন আমি কি করব? কি করে এই বনের অনাবৃষ্টি দূর করব? কিছুই তো বুঝতে পারছি না আমি। আচ্ছা জমিদার মশাই, আমরা যদি তান্ত্রিক বাবার কাছে যাই, তাহলে কি উনি কোনো কিছু করে আমাদের এখানে বৃষ্টি আনতে পারে? তাই তো সুখী, তুই এটা একদম ঠিক বলেছিস। আমার একজন চেনা জানা তান্ত্রিক আছে, ওখানে গেলে হয়তো সাহায্য পাবো। সুখী আর মিঠু, তোরা তৈরি থাকিস, কাল সকালে তোদের নিয়ে আমি তান্ত্রিক বাবার কাছে যাব। এখন সবাই চিন্তা না করে যে যার বাড়ি ফিরে যাও। রাজা মশাইয়ের কথা শুনে যে যার বাড়িতে চলে যায়। এরপর পরের দিন সকালবেলা জমিদার কালু কাক, মিঠু তোতা আর সুখী পায়রা মিলে সেই তান্ত্রিক বাবার আশ্রমে যায়। আর তাদেরকে দেখে উল্লু পেঁচা তান্ত্রিক বলে, কে বাছা তোরা আমার এখানে কেন এসেছিস, বল আমাকে। আসলে বাবা, আমরা অনেক দূরের বন থেকে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। আমরা অনেক বিপদে পড়েছি বাবা। কি বলছিস? বিপদ? তাড়াতাড়ি বলতো তোরা কি বিপদে পড়েছিস, আমি যতটা পারি সাহায্য করব। আসলে বাবা, আমাদের বনে খরা দেখা দিয়েছে। বনে নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গিয়েছে। জঙ্গলে কোথাও এক ফোঁটা জল নেই, যার কারণে আমরা পাখিরা না পারছি এক ফোঁটা জল খেতে, আর না পারছি ফসল ফলাতে। আপনি দয়া করে আমাদের বনে বৃষ্টি আনার ব্যবস্থা করে দিন। কি বলছিস? তোদের বনে অনাবৃষ্টি দেখা দিয়েছে? কি বলছেন কি বাবা, তাহলে কি আমরা এই অনাবৃষ্টিতে মারা যাব? তবে হ্যাঁ, বৃষ্টি আনার মন্ত্র না জানলেও আমি সোনার চুড়ি আনার মন্ত্র জানি। তান্ত্রিকের মুখে চুরির বৃষ্টি হওয়ার কথা শুনে কালু কাক, সুখী ও তোতার মুখ লোভে চকচক করতে শুরু করে। তখন তারা বলতে থাকে, কি বলছেন কি বাবা, সোনার চুড়ির বৃষ্টি? ভালো তো, আপনি বৃষ্টি না আনতে পারেন সমস্যা নেই, কিন্তু আপনি যে সোনার চুড়ির বৃষ্টি আনতে পারেন, আপনি বরং সেই সোনার চুড়ির বৃষ্টি ঝরান। আমরা বরং এখান থেকে সোনার চুড়ি নিয়ে গিয়ে বিক্রি করব, আর সেসব টাকা দিয়ে আমাদের বনের পাখিদের জলের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। এ কথা বলে তান্ত্রিক তার ঝোলা থেকে একটি বাক্স বের করে, আর সেই বাক্স ছিল জাদুর চুরির বাক্স। তান্ত্রিক বাক্সটা খুলতেই শুরু হয়ে যায় চুরির কেরামতি। বাক্স থেকে চুরিটা খোলা মাত্রই চারিদিক থেকে সোনার চুরির বৃষ্টি হতে শুরু করে। এসব দেখে তো ওদের তিনজনের চোখ একেবারে কপালে উঠে যায়। আরে আরে, এসব আমি কি দেখছি? মিঠু দেখ দেখ, সোনার চুরির বৃষ্টি। হ্যাঁ জমিদার মশাই, এ তো দেখছি চুরির কেরামতি। আহা, এতগুলো সোনার চুড়ি! এসব কথা বলে কালু কাক, সুখী পায়রা আর তোতা মিলে সোনার চুড়িগুলো কুড়িয়ে নেয় আর তাদের বনে ফিরে আসে। তোতা শোন, এসব সোনার চুড়ি দিয়ে বনের পাখিদের সাহায্য করে আমাদের কি লাভ বল? আমরা যে তিনজন কষ্ট করে তান্ত্রিকের কাছে গিয়েছিলাম,
তাই আমরা এসব বিক্রি করে যা টাকা পাবো আমরা তিনজন ভাগাভাগি করে নেব। আর বনের সবাইকে বলবো ওই তান্ত্রিক আমাদের কোনো সাহায্য করেনি। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আপনি একদম ঠিক বলেছেন, আমরা তো অনেক বড়লোক হয়ে যাব। এসব বলে তারা তিনজন সোনার চুড়ি বিক্রি করে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অন্যদিকে বনের সবাইকে বলে যে তান্ত্রিক তাদের কোনো সাহায্যই করেনি। এভাবেই দিন কাটতে থাকে। বনের সব পাখিরা জলের সংকটে পড়ে মারা যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। জমিদার কালু কাক, সুখী পায়রা ও মিঠু তোতার যেন দিন দিন লোভ বাড়তেই থাকে। একদিন ওরা তিনজন একটা বুদ্ধি করে। শোন তোরা, কোনোভাবে যদি আমরা ওই তান্ত্রিকের সোনার চুরির বাক্সটা চুরি করতে পারি তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাবো রে। পায়ের উপর পা তুলে আমরা সারা জীবন খেতে পারবো। চল আমরা বরং ছলে বলে কৌশলে তান্ত্রিকের কাছ থেকে চুরির বাক্সটা চুরি করে আনবো। এরপর ওরা তিনজন আবারও তান্ত্রিকের কাছে যায় আর গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলতে থাকে। তান্ত্রিক বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনি যে আমাদের সোনার চুড়ি দিয়েছিলেন না, সব সোনার চুড়ি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তাই আপনার কাছে আবার এসেছি বাবা, আপনি আমাদের দয়া করে সাহায্য করুন। কালু কাকের এমন কান্নাকাটি আর অনুরোধ দেখে তান্ত্রিকের খুব মায়া হয়। তাই তান্ত্রিক আবারও সেই জাদুর বাক্সটা বের করে আনে। আর ঠিক তখনই কালু কাক চুরির বাক্সটা তান্ত্রিকের কাছ থেকে কেড়ে নেয়। মিঠু তো তার সুখী পায়রা তান্ত্রিককে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে ফেলে। কি রে বোকা তান্ত্রিক, আমাদের চালাকি তুই ধরতে পারলি না? আমরা তো তোর এই বাক্সটা নেওয়ার জন্যই মিথ্যে নাটক করছিলাম তোর সাথে। শয়তান পাখি, তোদের কোনো দিনও ভালো হবে না। আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা তোদের লোভের শাস্তি ঠিক পাবি। ওরা তিনজন তান্ত্রিকের কোনো কথায় কান্না দিয়ে সেই বাক্সটা নিয়ে ফাঁকা জায়গায় যায়। আর বাক্সটা খুলে কালু কাক বলে, এই জাদু চুড়ি, দেখা তো তোর কেরামতি। দে আমাদের সোনার চুড়ি দে। কই তাড়াতাড়ি বৃষ্টি ঝরা, সোনার চুড়ির বৃষ্টি ঝরা। কালু কাক যখন এসব বলছিল তখনই সোনার চুড়ি কথা বলে ওঠে। লোভী পাখি, তোদের খুব শখ তাই না? তবে দেখ এবার আমার কেরামতি। এই বলে চুড়ির বাক্স থেকে তীব্র আলোক রশ্মি বের হতে থাকে। আর সাথে সাথে সোনার চুড়ির বদলে পাথরের বৃষ্টি শুরু হয়। আর সেই পাথরে চাপা পড়ে লোভী কালু কাক, সুখী পায়রা আর মিঠু তোতার সেখানেই মৃত্যু হয়। আর জাদুর চুড়ির বাক্স আবারও তান্ত্রিকের কাছে ফিরে যায়। আর ততক্ষণে তান্ত্রিক তার মন্ত্রশক্তির দ্বারা নিজেকে মুক্ত করে। আর এর কিছুক্ষণ পরই টুনিদের বনে বৃষ্টি শুরু হয়ে যায়। আর বনের সব পাখিরা বৃষ্টি পেয়ে ভীষণ খুশি ছিল। তো বন্ধুরা, কখনো লোভ করা উচিত নয়, কারণ লোভ সব সময় বিপদ ডেকে আনে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তাই আমাদের লোভ থেকে দূরে থাকা উচিত। আমি কাউকে সুখী হতে দেব না, কাউকে না। আমাকে অনেক চোখে জল ফেলতে হয়েছে। আমার চোখের জলের বদলে আমি সব সুখী দম্পতির চোখের পানি চাই। আজকে আমি পুরো বন ঘুরে বেড়াবো, আর যেখানে দেখবো সুখী দম্পতি তাদেরকে আমি আচ্ছা করে মজা দেখাবো। আমি সুখী হতে পারিনি, আমি কাউকে সুখী হতে দেব না। এই বলে হাসতে হাসতে টুনি রাত্তা সাধারণ একটা মেয়ের রূপে জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়। তখনই তার চোখ পড়ে কাক আর কাকলির দিকে। ঠিক তখনই টুনি রাত্তা ছদ্মবেশে কাক আর কাকলির কাছে যায়। তোমাদের মাঝে বুঝি অনেক ভালোবাসা? তোমরা একে অপরকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, কে তুমি? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। এরপরে টুনি রাত্তা তার আসল রূপে ফিরে আসে। এবার দেখতে পাচ্ছিস কে আমি? ওরে বাবারে, কে আছো? আমাদের বাঁচাও। আমি রে, তোদেরকে কেউ বাঁচাবে না। আমি তোদের কিচ্ছু করব না, শুধু ভালোবাসার রংটুকু একটু বদলে দেব। এই বলে টুনি রাত্তা কাকটিকে একটি কুকুর বানিয়ে দেয়। হে কি, আমার কাককে তুমি কুকুর বানিয়ে দিলে কেন? আমার কাককে তুমি আমার কাছে ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও বলছি, আমার স্বামীকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দাও। টুনির আত্মা কাকলির কোনো কথাই শোনে না আর সেখান থেকে হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। এরপর টুনির আত্মা জঙ্গলে আরো দম্পতি খুঁজতে থাকে, কিন্তু সে আর কোথাও কোনো দম্পতি খুঁজে পায় না। তাই বাধ্য হয়ে সে আবারও তার লিচু গাছে ফিরে যায়। আজ তো কোনো পাখি খুঁজে পেলাম না, এখন আমি গাছে বসে থাকি, তারপর না হয় পরে দেখা যাবে। এরপর টুনির আত্মা লিচু গাছে বসে লিচু খেতে থাকে। ঠিক তখনই সে লিচু গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক ঈগল এবং তার স্ত্রী। এই তো পেয়েছি। আরো একটি শিকার এসে আমার কাছে এসে নিজেই ধরা দিল। এই বলে টুনির আত্মা হাসতে হাসতে ঈগলের দিকে লিচু ছুঁড়ে মারতে থাকে। হে কে রে কে ঢিল ছিল এখানে? তখনই টুনির আত্মা ঈগলের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকলো, তোদের কপাল খারাপ, তাই তোরা আমার সামনে এসেছিস। দেখ এবার কি হয়। এই বলে টুনির আত্মা ঈগলকে একটা ছাগল বানিয়ে দেয়। এবার তোর ছাগল স্বামীকে নিয়ে সুখে সংসার কর। এই বলে টুনির আত্মা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবেই টুনি রোজ রোজ বনের পুরুষ পাখিদের নানান ধরনের পশু বানিয়ে দিত। এভাবেই জঙ্গলে পাখির তুলনায় পশুর সংখ্যাই বেশি বেড়ে যায়। এরপর একদিন লুসি পায়রা আর মিষ্টি পায়রা একসাথে জঙ্গলে ফিরছিল। বাসায় ফিরতে তাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল। ক্লান্ত হয়ে তারা সেই লিচু গাছের নিচে আশ্রয় নেয়। আর হঠাৎ করে সেই টুনির আত্মাটি তাদের সামনে প্রকট হয়। অনেকদিন পর একটা শিকার পেলাম, আর এরা এসে আমার জালে ধরা দিয়েছে। আজ যে আমার কি যে মজা লাগছে। এই বলে টুনির আত্মা সেই কবুতরকে একটা শিয়াল বানিয়ে দেয়। এটা হচ্ছে তোর ভালোবাসার শাস্তি। আমরা তো পবিত্রভাবে ভালোবেসেছি, তাহলে আমাদেরকে কেন শাস্তি পেতে হবে বলো? আমি তোকে কিছু বলতে পারবো না। যা, তুই এখান থেকে এক্ষুনি চলে যা। আমি শুধু প্রতিশোধ নেব, প্রতিশোধ। তুমি যদি আমাকে সব খুলে বলো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। সবাই আমাকে দেখলে অনেক ভয় পায়, আর তুই কিনা আমাকে দেখে একটুও ভয় পাচ্ছিস না। তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তোর তো সাহস কম নয়। তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। এই যে লিচু গাছটা দেখছিস, আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস তার নিচে আমার স্বামী আমাকে মেরে পুঁতে রেখেছিল। তাহলে শোন আমার পুরো ঘটনা। মা, এই দেখো আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। আমাদের জন্য বরণ ডালা নিয়ে এসো তো। তোমার আদরের বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও মা। এ না হয় মেনে নিলাম, কিন্তু বাবা যৌতুক নিয়েছিস কত? আসলে মা, ওরা বলেছে আমাদের 1 মাস পরে যৌতুক দেবে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া তবে বাবা, আমি তোদের জন্য বরণ ডালা নিয়ে আসছি। ওরা প্রথম প্রথম আমাকে অনেক আদরে রেখেছিল। এ কি বৌমা, 1 মাস তো হয়ে গেল, তোমার বাবা টাকা দেওয়ার কথা বলে কি পালিয়ে গেল নাকি বলো তো? আসলে মা, আমার বাবা তো অনেক গরিব, তাকে তো টাকা জোগাড় করতে হবে, তাই না বলুন? তাছাড়া মা, অত টাকা আমার বাবা কি করে দেবে বলুন? ছি 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 ছি, শেষমেশে কিনা আমার ছেলে একটা ভিখারির মেয়েকে বিয়ে করে এনেছে। ছি ছি, কি লজ্জা! আমি সবার সামনে এখন কি করে মুখ দেখাবো? শুনুন মা, গরিব হওয়া মোটেও কোনো অপরাধ না। আল্লাহ সবচাইতে বেশি গরিবদেরই ভালোবাসেন, সেটা বুঝি আপনার জানা নেই? বড্ড মুখ হয়েছে তোমার দেখছি। আজ টোনা বাড়িতে আসুক, তারপর তোমাকে আমি মজা দেখাচ্ছি। হ্যাঁ রে বাবা টোনা, তুই আবার কোন ভিখারির মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে এসেছিস বলতো? যৌতুক দেওয়ার তো কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, তার ওপর তো মুখে মুখে কথার বুলি ফুটছে রে। ওর কিছু একটা ব্যবস্থা তুই কর না বাবা,
আমি যদি তোর বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করতাম তাহলে তো তোর বাবা মেরে আমার হাড় ঘোর সব ভেঙে দিত রে। তুই আর দেরি করিস না বাবা, যা এখনই ওই মেয়ের একটা ব্যবস্থা কর তুই। টোনা মায়ের মুখে এসব কথা শুনে সেদিন টোনা আমাকে অনেক মেরেছিল, আর আমি গরিব জন্য ওরা আমার উপরে দিনের পর দিন অনেক অত্যাচার করত। ওর মা বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো, আর টোনা আমাকে একটু ভালোবাসতো না। ও সব সময় আমাকে মারতো। এরপর একদিন টোনাকে যখন আমি খাবার দিই, টোনা বলতে থাকলো, এই মুখপুরি, এই তুই এসব কি রান্না করেছিস বলতো? এতে না হয়েছে নুন আর না হয়েছে ঝাল, ছি। টোনা এইসব কথা বলে গরম ডাল আমার মুখে ছুঁড়ে মারে। আমার পুরো মুখ আর শরীরে পুরো ফোসকা পড়ে যায়। এই মুখপুরি, তোর জন্যই আমার ছেলেটা আজ না খেয়ে বাড়ি থেকে চলে গেল। তুই মরতে পারিস না বলতো? তুই মরলেই তো আমি আমার ছেলের জন্য আরেকটা মেয়ে খুঁজতে পারি আর বিয়ে দিতে পারি বল। আমি তো দেখছি আমার ছেলেটাকে পেয়ে তুই ধন্য, ওর মতো কোনো পাখি হয় না। ছি মা, আপনি একটা মেয়ে পাখি হয়ে অন্য একটা মেয়ে পাখিকে কিভাবে এসব কথা বলতে পারেন বলুন তো? আপনিও তো একসময় ঘরের বউ ছিলেন। তবে রে শয়তানি, দাঁড়া দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এরপর আমার শাশুড়ি ফোসকা পড়া জায়গাগুলোতে লবণ লাগিয়ে দেয়। আমি ব্যথায় ছটফট করতে থাকি, কিন্তু তার একটু এসবে মায়া হয়নি। হে আল্লাহ, তুমি আমাকে কেন গরিব করে পাঠালে বলো তো? আমার কি এমন অপরাধ ছিল যার জন্য আমাকে এখন এত কষ্ট পেতে হচ্ছে? এই যে নবাবের মেয়ে, আমি তো তোকে তখন থেকে খুঁজছি, আর তুই কি না এখানে এসে বসে আছিস? কান খুলে শোন, আমার ব্যবসার জন্য অনেক টাকা লাগবে, তোর বাবাকে টাকা দিতে বলিস। টোনা আমার কাছে সেদিন টাকা চাইলে আমি পরের দিনই আমার বাবার কাছে যাই, কিন্তু আমার বাবা এতগুলো টাকা দিতে পারে না, যার কারণে টোনা একদিন আমার কাছে এসে, এই যে নবাবের মেয়ে, তোকে আমি কত করে বললাম টাকা আনতে, আর তুই কি না একটা কানাকড়িও আনলি না? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। টোনা আমাকে বড় লাঠি দিয়ে অনেক মেরেছিল। মার বাবা মার, ওকে আচ্ছা করে মার, উচিত শিক্ষা দে। আমার শাশুড়িও আমাকে অনেক মেরেছিল। এরপর বাঁধতে বাঁধতে তারা আমাকে মেরেই ফেলে। এরপর আমি মারা যাই, আর এই লিচু গাছের নিচে আমার মরদেহ পুঁতিয়ে রাখে। আর তার কারণে আমার আত্মা এই লিচু গাছের নিচে বন্দী হয়ে আছে। আমি এত নির্যাতন সহ্য করেছি শুধুমাত্র একটু সুখের আশায়। আমি একটু ভালোভাবে সংসার করব বলে, কেননা সংসার করার যে আমার খুব ইচ্ছে ছিল। তুই তো আমার সব কথাই শুনলি, এবার বল তুই আমার জন্য কি করতে পারবি? আহারে, তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি তো ভুল করেছো। তুমি একজনের জন্য সবাইকে শাস্তি দিচ্ছ। ওরা তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু যারা কোনো কিছুই করেনি তুমি তাদেরকেও শাস্তি দিচ্ছ। এটা তো ঠিক নয় বলো? তুমি তোমার স্বামী আর শাশুড়ির জন্য অন্যদেরকে কেন কষ্ট দিচ্ছ? এটা তো তোমার একদম উচিত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু তুই কি পারবি আমার দজ্জাল শাশুড়ি আর আমার স্বামীকে এখানে নিয়ে আসতে? আমি ওদেরকে এই গাছের নিচে পুঁতে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। এরপর লুসি পায়রা টোনা আর তার মায়ের কাছে যায়। তোমরা দুজন আমাকে একটু সাহায্য করবে? আমি না খুব বিপদে পড়েছি। আমার স্বামী অজ্ঞান হয়ে গাছের নিচে পড়ে আছে, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। টোনা আর তার মা লুসির কথা বিশ্বাস করে নেয়। তারপর তারা লুসির সাথে সেই গাছের নিচে চলে আসে। সেখানে গিয়ে টুনির আত্মাকে দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, তুমি না মরে গিয়েছিলে, তাহলে তুমি আবার কি করে ফিরে এলে? তোদেরকে
তোদের ঘাড় মটকাবো। এরপর টুনির আত্মা তাদের ঘাড় মটকে দেয় আর সে লিচু গাছের নিচেই তাদেরকে পুঁতে রাখে। তারপর টুনির আত্মাও অদৃশ্য হয়ে যায়। এরপর টুনির আত্মা যে পাখিদের পশু বানিয়ে দিয়েছিল তারা সবাই নিজেদের রূপে ফিরে আসে। এভাবে বনের পাখিরা টুনির আত্মার হাত থেকে মুক্তি পেয়ে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। চারুলতা জঙ্গলে এক টুনি তার গাভী বিজলিকে নিয়ে বাস করত। টুনি সারাদিন তার গাভীকে নিয়ে তার একখণ্ড জমিতে চাষের কাজ করত। এরপর টুনি সেই জমিতে ফসল ফলিয়ে সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা পেত সেগুলো দিয়ে তার সংসার আর বিজলির চাহিদা মেটাতো। একদিন ইস, মরে গেলাম গো, মরে গেলাম। ও মরে গেলাম, আমার পেট, মরে গেলাম। বিজলির কাতরানোর শব্দ শুনে টুনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। কি রে বিজলি, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার কেন করছিস বলতো? মালকিন, ও ইস, পেটে যে কি জ্বালা, সেটা আপনাকে কি করে বোঝাবো মালকিন। বুঝেছি, নিশ্চয়ই তোর পেট খারাপ করেছে। শোন, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। টুনি এ কথা বলে বিজলির জন্য ওষুধ আনতে যায় আর কিছুক্ষণ পর ওষুধ নিয়ে ফিরে আসে। এরপর টুনি সেই ওষুধগুলো বিজলিকে খাইয়ে দেয় আর বিজলিও সুস্থ হয়ে যায়। আরে বাহ মালকিন, আপনি তো পুরো জাদু জানেন। আপনি তো ওষুধ খেয়ে তো আমি পুরো সুস্থ হয়ে গেছি। আপনাকে তো পুরো জাদুকরনি মনে হচ্ছে। হয়েছে হয়েছে, আমার এত প্রশংসা করে লুচির মতো এত ফোলাতে হবে না। আর শোন, তুই আমার জন্য নয়, তুই সুস্থ হয়েছিস ওষুধের জন্য। চল এবার জমিতে যাই। এরপর টুনি আর বিজলি মিলে জমিতে যায়। টুনি একাই একাই সব কাজ করতে থাকে আর বিজলি ঘাস খেতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে আসে। বিজলি, সন্ধ্যা হয়ে গেল যে, আজ তো আমাদের বাড়ি ফিরতে কষ্ট হয়ে যাবে। কেন মালকিন, আমরা তো দুজন আছি, তাহলে ফিরতে কেন কষ্ট হবে? কারণ আমাদের বাড়ি ফিরতে পথে যে একটা পুকুর পাড় আছে না, এই পুকুর পাড়ে একটা তাল গাছ আছে। রাত হলে ওই পুকুর পাড়ে তালতলা দিয়ে কেউ যেতে পারে না রে, কারণ ওই তাল গাছে নাকি একটা ডাইনি বাস করে। ওরে বাবা রে, এ আপনি কি বলছেন? তাহলে চলুন আজ আমরা বাড়ি না ফিরি। আরে পাগলি, এখানে থাকলে আরো ভূত পেট আক্রমণ করতে পারে। এই চল, এক্ষুনি আমরা বাড়ি ফিরে যাই। এরপর টুনি আর বিজলি মিলে তালতলা দিয়ে বাড়ি ফিরতে থাকে। ঠিক এমন সময় সে কত দিন হয়ে গেল কোনো পাখি আমার গাছতলা দিয়ে যায়নি, আর আমি কারো উপর ভরও করতে পারিনি। এতদিন পর কারো উপর ভর করার সুযোগ এসে গেছে, এটা তো একদম হাতছাড়া করা যাবে না। এরপর ডাইনি এক তীব্র আলোকরশ্মি হয়ে টুনির ভেতরে প্রবেশ করে। এরপর থেকে টুনি অস্বাভাবিক আচরণ করতে থাকে। কিরে বিজলি, তুই দ্রুত পা চালাতে পারিস না? এই তো মালকিন, আমি তো অনেক জোরে পা চালাচ্ছি। এর থেকে বেশি পা চালাতে হলে তো আমাকে দৌড়াতে হবে। এত বেশি কথা কেন বলছিস? হ্যাঁ, চুপচাপ চল। টুনির কথা শুনে বিজলি আর কোনো কিছু বলার সাহস পায় না। এরপর তারা বাড়ি ফিরে যায়। বিজলি তার নিজের জায়গায় চলে যায় আর টুনি তার নিজের ঘরে গিয়ে সব আজগবি আওয়াজ করতে থাকে। অনেক দিন হয়ে গেছে আমি পাখির ডিম খাইনি। আজ রাতে আমি পুরো জঙ্গলের পাখির ডিম খাবো। টুনির এমন আওয়াজ আর সব কথা গাভী শুনে ফেলে। সব শুনে বিজলি মনে মনে ভাবে, আমার মালকিনের কি হলো? উনি এমন কেন করছেন? ওনার তাহলে হলোটা কি? ধুর ছাই, কি হয় হোক,
এখন আমার অনেক ঘুম পেয়েছে, সারা দিন অনেক ক্লান্তি গেছে। এবার আমি একটু ঘুমিয়ে নেই, যা হবে সব সকালে দেখা যাবে। আগে আরাম, তারপরে কাম। এই বলে গাভী ঘুমিয়ে পড়ে। এইদিকে টুনি রূপী দুষ্টু ডাইনি জঙ্গলে বেরিয়ে পড়ে ডিম খাওয়ার জন্য। এরপর টুনি রূপী ডাইনি অদৃশ্য হয়ে একে একে সবার ডিম খেয়ে বাড়ি ফিরে আসে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায় আর জঙ্গলে সবার মাঝে হইচই পড়ে যায়। কাল রাতে তো আমি সব ঠিকঠাক করে দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, তাহলে চোর কি করে আমার ঘরে ঢুকলো আর আমার ডিমগুলো খেয়ে নিল? আমার ডিমগুলো কে খেলো? সুখীর মতো বনের সবাই মনের দুঃখে কাঁদতে থাকে। এইদিকে টুনি রূপী দুষ্ট ডাইনি এসব দেখে অনেক হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, রাতের খাবারটা তো আমি ডিম দিয়ে করেছি, দিনের খাবারটা না হয় আমি এখন সব নদী নালা আর পুকুরের মাছ দিয়েই করবো। কেউ বুঝতেই পারবে না। এই বলে টুনি রূপী দুষ্ট ডাইনি নদীতে মাছ খেতে যায় আর নিমিষেই নদীর সবগুলো মাছ খেয়ে ফেলে। এদিকে জেলেরা নদীতে মাছ ধরতে যায়, কিন্তু তারা খালি হাতেই ফিরে আসে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এরই মধ্যে জঙ্গলে মাছের অভাব দেখা দেয় আর মাছের অভাবের কারণে আমিষের ঘাটতি পড়ে যায়। আর আমিষের ঘাটতির কারণে অনেক পাখি অসুস্থ হয়ে পড়ে। আর এসব কিছু টুনির গাভী দেখে আর সে মনে মনে ভাবে, আজকাল কেন জানি আমার মালকিনকে অন্যরকম লাগছে। মনে হচ্ছে ইনি আমার আসল মালকিন নন, এনার মাঝে অন্য কিছু ঢুকেছে। আচ্ছা, ওই রাতে যে মালকিন পুকুর পাড়ের তালতলার কথা বলেছিল, আর ওখান থেকে আসার পর থেকেই তো আমার মালকিন অন্যরকম হয়ে গেছে। তার মানে ওই তালতলার দুষ্ট ডাইনিটা আমার মালকিনকে ভর করেছে। আমাকে তো তাহলে এখনই তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এটা যদি সবাই জেনে যায় তাহলে তো সবাই আমার মালকিনকে মেরেই ফেলবে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এই বলে বিজলি তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তালতলার ডাইনি খুবই দুষ্ট আর ভয়ঙ্কর। ওকে এমনিতেই মারা যাবে না, ওকে মারতে হলে কৌশলে মারতে হবে। এরপর তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে একটা মরিচের চারা প্রকট করে। তুই এই চারাটা নিয়ে গিয়ে তোর মালকিনের বাড়িতে পুঁতে দিবি। এরপর সকাল বিকেলে এর যত্ন নিবি। এরপর এই গাছে কিছু মাছ ধরবে আর সেই মাছগুলোই হবে বিষাক্ত, আর সেগুলো দ্বারাই ডাইনি বিনাশ হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বিজলি মরিচের গাছ নিয়ে গিয়ে টুনির বাড়িতে রোপণ করে দেয় আর বিজলি সেটা জল দিয়ে সার দিয়ে অনেক বড় করে তোলে। এরপর একদিন গাছগুলোতে অনেক মাছ ধরে। বিজলি সেই মাছগুলো দেখে মনে মনে ভাবে, তান্ত্রিক বাবা তো এই মাছগুলোর কথাই বলেছিল। এখন তাহলে ডাইনির বিনাশ হওয়ার সময় চলে এসেছে। আমি বরং পাশেই লুকিয়ে থাকি, এই মাছগুলোর গন্ধে ডাইনি নিশ্চয়ই এখানে আসবে। এই বলে বিজলি একটু পাশেই লুকিয়ে পড়ে। এইদিকে টুনি রূপে দুষ্ট ডাইনি মাছের গন্ধ পেয়ে, আহা, মাছের গন্ধ! কে রে আমার জন্য মাছ নিয়ে এসেছে? দেখি তো একটু বেরিয়ে। এই বলে টুনি রূপী ডাইনি বাইরে বেরিয়ে আসে আর মরিচ গাছে মাছ ঝুলে থাকতে দেখে লোভে পড়ে যায় আর দৌড়ে গিয়ে মাছগুলো খেয়ে ফেলে। আর অমনি দুষ্ট ডাইনি টুনির শরীর থেকে বেরিয়ে আসে আর তার গায়ে আগুন লেগে যায় আর সে সেখানেই মারা যায়। এদিকে টুনি মাতালদের মতো দুলতে থাকে আর বলতে থাকে, বিজলি বিজলি, আমি কোথায়? আমার মাথাটা ঘুরছে কেন রে? এরপর বিজলি টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, বিজলি, আজ তোর জন্য আমি বেঁচে গেলাম। তোকে অনেক ধন্যবাদ রে, তোকে অনেক ধন্যবাদ।
এরপর থেকে টুনি বিজলিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।